কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। বাস্তব সমস্যার সমাধানে বীজগাণিতিক সূত্রের গঠন ও প্রয়োগ এই অধ্যায়টাকে আমি 21টা পর্বে ভাগ করে সবগুলা অঙ্ক সমাধান করে দিয়েছি। এখন আমার হচ্ছে প্রথম পর্বে আমি এই অনুশীলনীর যত সূত্র আছে সব সূত্রগুলো আলোচনা করব এবং বেসিক তথ্যগুলো আলোচনা করব এবং সূত্রের সাথে যে অঙ্কগুলা দরকার সেই অঙ্কগুলো নিয়েও আমি আলোচনা করব। মূলত এই লেকচারটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে, তাই এই লেকচারটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমার অনেক অজানা বিষয় জানা হবে। এই লেকচারে আমি সূত্রগুলো আলোচনা করার সাথে সাথে অঙ্কগুলা কিন্তু একটু সংক্ষেপে করে দিয়েছি, মানে দ্রুত করে দিয়েছি। তো দ্রুত করে দিলেও আমি পরের লেকচারগুলাই কিন্তু প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দিয়েছি। তো অবশ্যই এই লেকচারটা দেখবে এবং বাকি লেকচারগুলোও দেখবে, এতে তোমাদের উপকারে আসবে। এই অনুশীলনী তোমাদের অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অনুশীলনীটি তোমাদের বাস্তবতার সাথে অনেক মিল আছে এবং বাস্তব ধর্মীয় অনেক অঙ্কগুলা আছে যে অঙ্কগুলা অনেক প্রয়োজন লাগে। তাছাড়া যারা বিভিন্ন জায়গায় নিয়োগ পরীক্ষা দাও তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক কাজে লাগবে, কারণ এই নিয়োগ পরীক্ষায় কিন্তু বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। আমি চেষ্টা করেছি যে এই পর্বটা সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের বেসিক তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করার। এই অনুশীলনীতে এই সূত্রগুলা ছাড়াও আরও কিছু সূত্র ব্যবহৃত হয়, তো সেই সূত্রগুলা আমি একটু পরে লিখব, কারণ আমি যদি সব সূত্র বোর্ডে লিখতাম তাহলে আমাকে আর দেখা যেত না, মানে বোর্ডে আঁটতো না। আগে আমি এই সূত্রগুলা নিয়ে আলোচনা করে নেব, এরপরে আমি বাকি সূত্রগুলো আবার লিখে আলোচনা করব। তো দেখো, প্রথম যে সূত্র নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বিনিয়োগ মুনাফা বিষয়ক। তো বিনিয়োগ বা মুনাফা বিষয়ক আমরা আলোচনা করব। তো মনে করো যে তুমি হচ্ছে তরমুজ ব্যবসা করবা। সাপোজ মনে করো যে তুমি তরমুজের ব্যবসা করবা। তো তরমুজের ব্যবসা করার জন্য তুমি একটা তরমুজ কিনলা। তো তরমুজটা কেনার জন্য কাউরান বাজার গেলা। তো কাউরান বাজার যেতে তোমার 20 টাকা খরচ হলো, মানে যাওয়ার বাস ভাড়া 20 টাকা খরচ হলো। এরপরে তুমি একটা তরমুজ কিনলা 80 টাকা দিয়ে, আর এরপরে আবার তরমুজটা নিয়ে বাসায় আসলা, হচ্ছে খরচ হলো 20 টাকা। তাহলে টোটাল খরচ হলো কত? টোটাল খরচ হয়েছে কিন্তু 120 টাকা। 120 টাকা খরচ হয়েছে। তার মানে কিন্তু তরমুজটা কিনছো কিন্তু 80 টাকা দিয়ে, কিন্তু তুমি টোটাল বিনিয়োগ করছো কত? বিনিয়োগ করছো 120 টাকা। তো এখানে কিন্তু তখন তরমুজটার ক্রয় মূল্য হবে কিন্তু 120 টাকা। 120 টাকা কেন হবে? কারণ তুমি গেছো আসছো, সেই খরচটাও কিন্তু তোমার ওই মানে মূল্যের সাথে যোগ হবে, কারণ ওইটাও তো তুমি বিনিয়োগ করছো। তার মানে টোটাল বিনিয়োগ করছো 120 টাকা। তো দেখো, এখানে তরমুজ কিনছো 80 টাকা দিয়ে, কিন্তু গেছো 20 টাকা দিয়ে, আবার আসছো 20 টাকা দিয়ে, টোটাল বিনিয়োগ করছো 120 টাকা। তো এখানে কিন্তু তরমুজটার ক্রয় মূল্য হবে হচ্ছে 120 টাকা। তো একটা তরমুজের ক্রয় মূল্য তুমি 120 টাকা। এবার তরমুজটা তুমি বিক্রয় করতে গেছো, বিভিন্ন জায়গায় বলছো তরমুজ নেবেন, বা এক জায়গায় দাঁড়াই থাকছো তরমুজ নিয়ে, কিন্তু তোমার তরমুজটা বিক্রি হচ্ছে না, কারণ 120 টাকার বেশি দিয়ে বিক্রি হচ্ছিল না। তো মনে করলা যে সারাদিন অনেক চেষ্টার পরে তোমার তরমুজটা বিক্রি হয় নাই, পরে একজন 100 টাকা দাম বলছে, তুমি 100 টাকায় তরমুজটা বিক্রি করে দিয়েছো 100 টাকায়। তার মানে যে মূল্যে তরমুজটা বিক্রি করছো সেটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর এখানে ক্রয় মূল্য হবে কিন্তু 120 টাকা। মানে এই টোটাল বিনিয়োগটাই হবে কিন্তু ক্রয় মূল্য। তার মানে ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তো এখানে দেখো, তাহলে কি লাভ হবে না ক্ষতি হবে? দেখো, এখানে ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? কারণ ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য হচ্ছে কম। যদি ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম হয় তাহলে কিন্তু ক্ষতি হবে। আর লাভ কখন হবে? যদি ক্রয় মূল্য কম এবং বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে হবে হচ্ছে লাভ হবে। তার মানে আমরা লাভ ইকুয়াল টু লিখতে পারবো কি? লাভ ইকুয়াল টু লিখবো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি ইকুয়াল টু লিখবো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো এই বিষয়গুলো আসলে তোমরা সবাই জানো, বাট তারপরেও জানানো হলো যে যাতে তোমাদের কাজে লাগে। আর দেখো, যেটা লাভ সেটাই হচ্ছে মুনাফা। তুমি যে লাভ করতেছো সেটাই হচ্ছে মুনাফা। তো আমরা জানি যে এই সূত্রগুলো তোমরা অনেক আগেই জানছো। দেখো, আমরা জানবো সরল মুনাফার ক্ষেত্রে I ইকুয়াল টু পি আর এন। এই সূত্রটা যদিও এর আগের ক্লাসে তোমরা পড়েছো। দেখো, সরল মুনাফার ক্ষেত্রে I ইকুয়াল টু পি আর এন। তো এখানে পি হচ্ছে আসল বা মূলধন। তো আসল বা মূলধন কাকে বলে? মনে করো ব্যাংকে কিছু টাকা রাখলা, কারণ ব্যাংক হচ্ছে তোমাকে মুনাফা দিবে, এই জন্য যে টাকাটা রাখলা ব্যাংকে সেই টাকাটাই হচ্ছে মূলধন বা আসল।
মূলধন বা আসল বলা হয়। এখন দেখো ব্যাংক বলল যে 1 বছর পরে তোমার 10 টাকা বেশি দিবে, তাহলে যে 10 টাকা বেশি পেলা ওইটা হচ্ছে মুনাফা। মুনাফা বা শুধু মুনাফা বলা হয় বা লাভও বলতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তার মানে আমরা আসল কাকে বলে, যে সেটা হলো ব্যাংকে যে টাকা রাখা হয় আর সেটা হচ্ছে আসল বা মূলধন। অথবা কোনো একটা কারোর কাছে তুমি টাকা দিলা কিছু, যে টাকাটা তুমি দিয়েছ, যে ওই টাকার উপর তোমাকে ইন্টারেস্ট বা মুনাফা দিবে বা লাভ দিবে, সেটা হচ্ছে যে টাকাটা রাখতেছো সেই টাকাটা হচ্ছে আসল বা মূলধন। অথবা তুমি একটা মনে করো যে ব্যবসার জন্য তুমি কিছু ইনভেস্ট করলে, সেটাও কিন্তু তোমার আসল বা মুনাফা। তো দেখো এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যখন তুমি ইনভেস্ট করবে সেটা কিন্তু বিনিয়োগ হবে। আর আসল বা মুনাফা হচ্ছে যে মনে করো যে একটা নির্দিষ্ট হারে তোমাকে ইন্টারেস্ট দিবে বা লাভ দিবে বা মুনাফা দিবে যদি তুমি কোনো টাকা ব্যাংকে রাখো বা কারোর কাছে রাখো, সেটা হচ্ছে আসল বা মূলধন। আশা করি যে আসল বা মূলধন বুঝছো। এরপরে দেখো মুনাফার হার। মুনাফার হার কাকে বলে, সেটা হলো 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলে বা বার্ষিক শতকরা মুনাফা বলা হয়। তো মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। এনকে বলা হয় হচ্ছে সময়। তুমি যে সময়ের জন্য মনে করো টাকাটা ব্যাংকে রাখলা, বলা হলো যে 5 বছরের জন্য টাকাটা রাখলা, সেটা হচ্ছে মনে করো যে যদি তুমি 5 বছরের জন্য রাখো সেটা হচ্ছে সময় n = 5 বছর হবে। তো দেখো আমরা সরল মুনাফার ক্ষেত্রে জানি I = PRN। পি হচ্ছে আসল বা মূলধন, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। আসল ব্যাংকে যে টাকাটা রাখলা বা কারোর কাছে মুনাফার জন্য যে টাকাটা রাখলা সেটা হচ্ছে আসল বা মূলধন। আর মুনাফার হার হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। আর সময়, যে সময়ের জন্য তুমি টাকাটা রাখলা সেইটাই হচ্ছে সময় বা এন। আর আয় মানে হচ্ছে সরল মুনাফা। সরল মুনাফা কি, প্রথমে যে টাকা রাখছো সেই টাকার উপরই তোমাকে মুনাফা দিবে, সেই মুনাফাটাকে বলা হয় হচ্ছে সরল মুনাফা। মনে করো যে তুমি 100 টাকা রাখছো, বলা হলো যে প্রতি বছরে তোমাকে 10 টাকা করে বেশি দিবে। তার মানে 5 বছর পর তোমাকে কত টাকা দিবে, তার মানে প্রথম বছরে দিবে হচ্ছে 10 টাকা বেশি, এরপরে 10 টাকা বেশি, এরপরে 10 টাকা বেশি, এরপর 10 টাকা বেশি, এরপর 10 টাকা বেশি। 5 বছর পরে তুমি 50 টাকা বেশি পাবে। তার মানে পাবে হচ্ছে 100 টাকা যদি রাখো তাহলে পাবা হচ্ছে 150 টাকা। তার মানে তোমার কিন্তু এই যে প্রথমে যে তুমি টাকা রাখছো এই টাকার উপরই কিন্তু তোমার মুনাফাটা দিচ্ছে বা লাভটা দিচ্ছে। এখানে কিন্তু তোমার 1 বছর পরে কিন্তু যে 10 টাকা বৃদ্ধি পেল 1 বছর পর, এই 10 টাকার কিন্তু মুনাফা তুমি পাচ্ছ না। সেই জন্য এই মুনাফাটাকে বলা হয় সরল মুনাফা। মানে শুধু যে প্রথমে যে টাকাটা রাখছো ওই টাকার উপরই তোমাকে ইন্টারেস্ট দিবে বা মুনাফা দিবে বা লাভ দিবে। প্রথমে যে টাকাটা রাখবা ওই টাকাটার উপরেই মুনাফা দিবে, সেটাই হচ্ছে সরল মুনাফা। কিন্তু যদি চক্রবৃদ্ধি মুনাফা হয় সেক্ষেত্রে দেখো তুমি প্রথমে হচ্ছে 100 টাকা রাখছো, এখন 1 বছর পরে যে কিন্তু তোমার মূলধন 100 টাকা হবে না, 110 টাকা হবে, কারণ 10 টাকা বৃদ্ধি পাবে। তখন কিন্তু এই 10 টাকারও কিন্তু তোমাকে মুনাফা দিবে, তাহলে সেটা হবে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা হচ্ছে যে প্রথমে যে টাকাটা রাখছো ওই টাকাটারই তোমাকে মুনাফা দিবে। আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে যে মানে তোমার 1 বছর পরে যে 10 টাকা বাড়লো ওই 10 টাকারও কিন্তু মুনাফা দিবে। মানে মুনাফা তুমি 10 টাকা পাইছো, ওই মুনাফার উপরেও কিন্তু মুনাফা পাবা। তুমি মূল টাকার তো মুনাফা পাবাই, আবার ওই মুনাফা যে পেয়েছো 1 বছর পরে যে তুমি 10 টাকা বেশি পেয়েছো তখন কিন্তু তোমার মূলধন হয়ে যাবে 110 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আশা করি যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা কি বুঝতে পেরেছো। দেখো সরল মুনাফার ক্ষেত্রে I = PRN এই সূত্রটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হবে। এই ক্ষেত্রে কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে যদি শুধু মুনাফা বলে সেটা কিন্তু সরল মুনাফা বোঝাবে। এরপরে সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল। দেখো সবৃদ্ধি মূল A = সূত্র হচ্ছে P × 1 + RN। দেখো আমরা জানি যে সবৃদ্ধি মূল মানে হচ্ছে দেখো মানে মুনাফা আসল, মানে আসল এবং মুনাফা দুইটা মিলাই হচ্ছে সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে মূল টাকা সহ যে তোমার টাকাটা বৃদ্ধি পেয়েছে টোটাল টাকাটা সবৃদ্ধি মূল। এখন সবৃদ্ধি মূলকে আমরা বলতে পারি মুনাফা আসলও বলতে পারি। তো একে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা মুনাফা আসল ইকুয়াল টু কি জানি দেখো তো, মুনাফা আসল ইকুয়াল টু আসল যোগ মুনাফা। আমরা এই সূত্রটা জানি, মুনাফা আসল ইকুয়াল টু আসল যোগ মুনাফা।
তো দেখো এখানে মাঝখানে এটা কিন্তু হাই পেন। তো এখানে দেখো এই সবৃদ্ধি মূল বলতেই কিন্তু মুনাফা আসল বোঝায়, মুনাফা এবং আসল মিলাই কিন্তু মুনাফা আসল। তো এই মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ ইকুয়াল টু আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি প্লাস মুনাফাকে আই দ্বারা প্রকাশ করি। এখানে কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে মনে রাখবা, তাহলে আমরা লিখতে পারি বা এ ইকুয়াল টু দেখো পি প্লাস আই। আই সমান আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান জানি পি আর এন, তাহলে আমরা লিখবো পি আর এন। অতএব এ ইকুয়াল টু আমরা এখানে যদি পি কমন নেই তাহলে হবে হচ্ছে 1 প্লাস আর এন হবে। দেখো আমরা এ ইকুয়াল টু পেলাম পি ইন্টু 1 প্লাস আর এন পেলাম। দেখো এইটাই হচ্ছে সূত্র। দেখো সূত্রটা এইভাবেই আসে, কিন্তু দেখো একেবারে সহজভাবে আসে। সেটা হলো যে সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। তো এখানে কিন্তু এটা কিন্তু সবৃদ্ধি মূল, মানে এখানে কিন্তু মুনাফা সহ তোমার আসল, মানে মুনাফা আসল। এই মুনাফা আসলের অপর নাম হচ্ছে সবৃদ্ধি মূল, মনে রাখবা। এরপরে দেখো 3 নং সূত্রটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল। যদি চক্রবৃদ্ধি মুনাফা হয়, দেখো সরল মুনাফা মানে একই ক্ষেত্রে যদি মুনাফার হার এবং সময় যদি একই হয় এবং আসলও যদি একই হয়, সেক্ষেত্রে কিন্তু দেখবা যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল বেশি আসবে আর সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল কিন্তু কম আসবে। কারণ এখানে যে মুনাফা পাওয়া যায়, মানে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফার ওপরও কিন্তু মুনাফা পাবা তুমি, আর সরল মুনাফার ক্ষেত্রে কিন্তু তুমি প্রথমে যে টাকা রাখছো সেই টাকারই শুধু তুমি মুনাফা পাচ্ছ, কিন্তু 1 বছর পরে যে 10 টাকা যে বাড়লো সেইটার কিন্তু তুমি মুনাফা পাচ্ছ না। কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে তুমি পাবা হচ্ছে সবসময় এই 100 টাকার উপরেই মুনাফা পাবা। মানে যদি 100 টাকা হয়, যদি 5,000 টাকা হয়, তাহলে সরল মুনাফার ক্ষেত্রে শুধু 5,000 টাকার উপরেই মুনাফা পাবার। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু যদি তুমি 100 টাকা রাখো, সেক্ষেত্রে কিন্তু প্রথম বছর শেষে যে তোমার মূলধন হবে হচ্ছে 110 টাকা, কারণ 10 টাকা বাড়ছে, এই 110 টাকা কিন্তু মূলধন হবে। এবার 110 টাকার কিন্তু তুমি মুনাফা পাবা, তাই চক্রবৃদ্ধি মুনাফা বেশি হবে আর সরল মুনাফা কিন্তু কম হবে। যদি আসল তারপরে মুনাফার হার আর সময় যদি একই হয়, তাহলে দেখবা যে চক্রবৃদ্ধি মুনাফা বেশি হচ্ছে আর সরল মুনাফা কম হচ্ছে। তো আশা করি যে এই বিষয়গুলো তুমি ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল সি ইকুয়াল টু সূত্র পি ইন্টু 1 প্লাস আর, এই টোটালটার পুরো ব্র্যাকেটে পাওয়ার হচ্ছে এন। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র সি মাইনাস পি, আর এখানে আমরা লিখছি পি ইকুয়াল টু আসল বা মূলধন, আর ইকুয়াল টু মুনাফার হার, এন ইকুয়াল টু সময়। এখন আমরা এই সূত্রগুলোর প্রয়োগ দেখব। যদিও এই অনুশীলনীকে আমি 21টা পর্বে ভাগ করে তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটা অঙ্ক, এছাড়া উদাহরণের প্রতিটা অঙ্ক এবং কাজ হিসাবে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই সমাধান করে দিয়েছি। এখন কিন্তু আমি একটু সংক্ষেপে সমাধান করব, যাতে তোমাদের বেসিকটা স্ট্রং হয় এবং দ্রুত অ্যান্সার করতে পারো। এই অঙ্কগুলাই কিন্তু আমি পর্বে ভাগ করে একেবারে সুন্দর করে দিয়েছি। তাছাড়া এখনও করে দেবো, তবে এখন একটু ফাস্ট করে দেব। দেখো বলা আছে এই অঙ্কটায় শতকরা বার্ষিক 7 টাকা। দেখো এখানে বলা আছে শতকরা বার্ষিক 7 টাকা হার সরল মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত। দেখো এখানে মুনাফা বের করতে বলছে, এখানে কিন্তু বলা আছে সরল মুনাফা, তার মানে সরল মুনাফায় বলা আছে। তাহলে দেখো শতকরা বার্ষিক 7 টাকা হার, দেখো যদি শতকরা বার্ষিক বলে তো সেটা কিন্তু মুনাফার হার। দেখো মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তার মানে মুনাফার হার আর ইকুয়াল টু বলা আছে হচ্ছে দেখো শতকরা বার্ষিক 7 টাকা হার, তার মানে মুনাফার হার হবে হচ্ছে 60%। প্রশ্নে যদি পার্সেন্টেজ নাও দেওয়া থাকে তাহলে আমরা প্রশ্ন থেকে তোলার সময় মুনাফার হার কিন্তু আমরা পার্সেন্টেজ দিয়ে তুলব, মনে রাখবা এটা। এখানে কিন্তু শতকরা বার্ষিক বলা আছে। শতকরা বার্ষিক বলতে দেখো 100 টাকার 1 বছরে, তার মানে 100 টাকার 1 বছরে 7 টাকা করে মুনাফা দিবে, তার মানে হচ্ছে মুনাফার হার আর ইকুয়াল টু হবে হচ্ছে 7%। এটা মনে রাখবা। শতকরা বার্ষিক বললে বা পার্সেন্টেজ দেয়া থাকলে সেটা অবশ্যই মুনাফার হার। আবার বলছি, শতকরা বার্ষিক বলা থাকলে বা যদি পার্সেন্টেজ দেওয়া থাকে সেটা হচ্ছে মুনাফার হার, তার মানে মুনাফার হার আর ইকুয়াল টু হবে 7%। তুমি বলবা যে এখানে তো 7 টাকা দেওয়া আছে, আপনি পার্সেন্টেজ কেন তুললেন?
কারণ এখানে বলা আছে শতকরা বার্ষিক, শতকরা বার্ষিক বলা আছে বলে আমরা পার্সেন্টেজ দিয়েছি। এখন দেখো পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ হয়, মনে রাখবা পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ হয়, আর পার্সেন্টেজ নিয়ে আসতে হলে 100 দ্বারা গুণ হয়। তাহলে আমরা এই পার্সেন্টেজ যদি তুলে দিই তাহলে 100 দ্বারা ভাগ হবে, তার মানে হবে হচ্ছে 7 ভাগ 100। তাহলে মুনাফার হার দেওয়া আছে। এরপরে দেখো সরল মুনাফায় 650 টাকার, তুমি মনকে প্রশ্ন করবে, এই মন, আমার সাথে একইভাবে জোরে করে প্রশ্ন করো, এই মন কত টাকার? মনকে প্রশ্ন করবে, মন বলল 650 টাকার, তার মানে এইটা হচ্ছে আসল বা মূলধন। এখানে কিন্তু বলে দেয়নি যে এটা আসল বা মূলধন, প্রশ্নে বলছে 650 টাকার, তার মানে কিন্তু এটা কিন্তু আসল বা মূলধন। তো আসল বা মূলধন কিন্তু তোমাকে বলা থাকবে না, তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। এখানে বলা আছে সরল মুনাফায় 650 টাকার, মানে কত টাকার? 650 টাকার, তার মানে এটা হচ্ছে আসল বা মূলধন। আসল বা মূলধন বের করার জন্য তোমার মনকে প্রশ্ন করবে, এই মন কত টাকার? র থাকবে কিন্তু টাকার, মন বললো কত টাকার? 650 টাকার, তার মানে এটা হচ্ছে আসল বা মূলধন হচ্ছে পি ইকুয়াল টু 650 টাকা। এরপরে বলা আছে 6 বছরের, তার মানে এখানে কিন্তু সময় দেওয়া আছে, তাহলে সময় n ইকুয়াল টু 6 বছর। দেখো এখানে কিন্তু বের করতে বলা আছে মুনাফা, এই মুনাফাটা কিন্তু সরল মুনাফা, তো এখানে কিন্তু সরল মুনাফায় বলা আছে, তার মানে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন, তার মানে আমরা আই সমান বের করবো আই ইকুয়াল টু পি আর এন। এবার আমরা মানগুলা বসাবো। দেখো পি এর মান হচ্ছে 650 টাকা, আর সমান আমরা পেয়েছি হচ্ছে 7 ভাগ 100, আর এন সমান হচ্ছে 6। এবার কাটাকাটি করে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। দেখো খুব সহজেই অঙ্কটা হয়ে গেছে, যদি তুমি বুঝো তাহলে দেখবা এই অঙ্কগুলা তোমার কাছে অনেক সহজ। এর পরের অঙ্কটা দেখো, বলা আছে বার্ষিক শতকরা। দেখো বার্ষিক শতকরা, এখানে 6 সমস্ত 1 ভাগ 2 হার সরল মুনাফায়, এখানে কিন্তু সরল মুনাফায় বলা আছে 750 টাকার 4 বছরের সবৃদ্ধিমূল কত হবে? দেখেন দেখো আমার বলা আছে বার্ষিক শতকরা, যদি বার্ষিক শতকরা বলে অথবা পার্সেন্টেজ দেয়া থাকে সেটা হলো মুনাফার হার। তো এখানে বার্ষিক শতকরা দেয়া আছে, তার মানে দেয়া আছে হচ্ছে মুনাফার হার, আর ইকুয়াল টু হচ্ছে 6 সমস্ত 1/2 হবে হচ্ছে পার্সেন্ট। তার মানে দেখো আমার এবার যদি আমরা সমস্ত ভাঙলে 2 আর 6 যোগ করলে হয় 12, 12 আর 1 যোগ করলে হয় 13, 13 ভাগ 2 এত পার্সেন্ট। এখন আমরা যদি পার্সেন্টেজ তুলে দিই, আমরা জানি পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ হয়, তার মানে হবে 13 ভাগ 2 গুণ 100। আমরা যদি এই পার্সেন্টেজ তুলে দিই তাহলে 100 দ্বারা ভাগ, মনে রাখবা পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ হয়, আর পার্সেন্টেজ নিয়ে আসলে 100 দ্বারা গুণ হয়। এরপরে বলা আছে সরল মুনাফায় 750 টাকার। দেখো এখানে বলা আছে 750 টাকার, কাকে প্রশ্ন করবা? মনকে প্রশ্ন করবা, এই মন কত টাকার? মন কি বললো? 750 টাকার। মন যেটা উত্তর দিবে সেটা হবে আসল বা মূলধন, তার মানে আসল পি ইকুয়াল টু হচ্ছে 750 টাকা। এরপরে বলা আছে 4 বছরের, 4 বছরের মানে সময় দেওয়া আছে, সময় n ইকুয়াল টু 4 বছর। বলা আছে সবৃদ্ধি মূল কত টাকা হবে, মানে সবৃদ্ধি মূল বের করতে বলছে। এখানে কিন্তু সরল মুনাফায়, দেখো এখানে কিন্তু সরল মুনাফায়, তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা সবৃদ্ধি মূল এ সমান কি জানি? দেখো এ সমান আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর এন, আমরা এই সূত্রটা কিন্তু জানি সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূলের। তো আমরা এখানে মানগুলা বসাই দিব, তার মানে পি এর মান, দেখো পি এর মান হচ্ছে 750 আর 1 যোগ আর সমান আমরা পেয়েছি 13 ভাগ 2 গুণ 100 আর গুণ এন, দেখো এন সমান হচ্ছে আমরা পেয়েছি 4। এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যা পাবা সেটাই হচ্ছে অ্যান্সার। দেখো সূত্র জানলে কত সহজেই অঙ্কটা করা যায়। এর পরের অঙ্কটা দেখো, বলা আছে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা। এখানে কিন্তু কত টাকা বের করতে বলা হয়েছে, কত টাকা। তো মনকে প্রশ্ন করো যে এই মন কত টাকার, এই কত টাকাটাই বের করতে বলছে, মানে আসল বা মূলধন বের করতে বলছে কত টাকার, তার মানে কত টাকার 13 বছরের সবৃদ্ধি মূল হচ্ছে 990 টাকা হবে। এখানে কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল দেওয়া আছে, দেখো সরল মুনাফার ক্ষেত্রে, তার মানে সবৃদ্ধি মূল এ সমান দেওয়া আছে। দেখো এ সমান, দেখো সবৃদ্ধি মূল দেওয়া আছে
সবৃদ্ধিমূল কিন্তু এই সরল মুনাফার ক্ষেত্রে, তার মানে সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল এ সমান দেওয়া আছে 990 টাকা। তার মানে 990 টাকা। দেখো বলা আছে শতকরা বার্ষিক 5 টাকা হার, তার মানে শতকরা বার্ষিক বলা আছে, তার মানে এটা কি দেয়া আছে? মুনাফার হার দেয়া আছে। শতকরা বার্ষিক বললে অথবা পার্সেন্টেজ দেয়া থাকলে সেটা হচ্ছে মুনাফার হার। তার মানে মুনাফার হার আর ইকুয়াল টু হবে হচ্ছে 5%। কেন 5% হবে? কারণ এখানে শতকরা বার্ষিক বলা আছে। এবার পার্সেন্টেজ যদি আমরা তুলে দিলে আমরা পাবো হচ্ছে 5/100 পাবো, 100 পাবো। সরল মুনাফায় কত টাকা 13 বছরে? 13 বছর বলতে সময় n ইকুয়াল টু 13 বছর। সবৃদ্ধিমূল বলতে এ দেওয়া আছে। এখন বলা আছে কত টাকা, মানে আসলটা বের করতে হবে, পি বের করতে হবে। তো দেখো সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল আমরা এ সমান সূত্র কি জানি? এ সমান সূত্র জানি হচ্ছে দেখো পি ইন্টু 1 প্লাস আর এন, এই সূত্রটা আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে। এখানে কিন্তু বলা আছে সরল মুনাফার ক্ষেত্রে, দেখো এখানে দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, সবৃদ্ধিমূল দেওয়া আছে। এখন বলা আছে আসল বা মূলধন বের করো। কত টাকার বের করতে বলছে, মানে আসল বা মূলধন বের করতে বলছে। তাহলে দেখো এখানে আমার এ সমান দেওয়া আছে, এ সমান হচ্ছে 990 টাকা, আর পি সমান আমরা বের করব আর 1 প্লাস আর মানে হচ্ছে 5/100 আর ইন্টু এন সমান হচ্ছে 13। এবার দেখো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পি সমান বের করব। পি সমান যেটা আসবে সেটা হবে হচ্ছে আমার অ্যান্সার। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে পি সমান বের করো, বের করলেই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। দেখো সূত্র জানলে অঙ্ক কিন্তু অনেক সহজ, তবে কি কি তথ্য দেওয়া আছে এটা কিন্তু বুঝতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু বলা ছিল সরল মুনাফায় সবৃদ্ধিমূল, তার মানে এ সমান দেওয়া আছে, মুনাফার হার আর সমান দেওয়া আছে, সময় এন সমান দেওয়া আছে। এখন আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল এ সমান, এই সূত্রটা জানি। এবার এখানে মানগুলা বসায় পি সমান বের করব, বের করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। এখন আমরা এই অঙ্কটা দেখব। বলা আছে বার্ষিক 4 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায়, এখানে কিন্তু বলা আছে চক্রবৃদ্ধি মুনাফায় 2000 টাকার 3 বছরের সবৃদ্ধিমূল নির্ণয় করো। দেখো আমার তথ্য কি দেওয়া আছে? বার্ষিক 4 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায়, তার মানে কি দেওয়া আছে? বার্ষিক বলা আছে। বার্ষিক শতকরা বা বার্ষিক যদি বলে সেটা হচ্ছে মুনাফার হার। এখানে কিন্তু বলা আছে বার্ষিক 4 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায়, তার মানে মুনাফার হার আর ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 4। এখানে কিন্তু বার্ষিক 4 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায়, তাহলে এটা হবে কিন্তু 4%, মনে রাখবা। দেখো মুনাফার হার আর ইকুয়াল টু 4% দেওয়া আছে। বার্ষিক বা বার্ষিক শতকরা বললে বা পার্সেন্টেজ দেওয়া থাকলে সেটা হচ্ছে মুনাফার হার। যেহেতু বার্ষিক বলা আছে বা বার্ষিক শতকরা যদি বলা থাকে তাহলে পার্সেন্টেজ হবে। আমরা পার্সেন্টেজ যদি তুলে দিই তাহলে 100 দ্বারা ভাগ হবে, তার মানে 4/100 হবে। এরপরে দেখো বলা আছে চক্রবৃদ্ধি মুনাফায় 2000 টাকার, কত টাকার? 2000 টাকার। কাকে প্রশ্ন করবা? মনকে। এই মন কত টাকার? মন কি বললো? 2000 টাকার। দেখো 2000 টাকার, তাহলে এটা হচ্ছে কি আসল বা মূলধন, তার মানে আসল বা মূলধন পি ইকুয়াল টু হচ্ছে 2000 টাকা। এবার বলা আছে 3 বছরের, তার মানে 3 বছরের বলতে দেওয়া আছে হচ্ছে সময় এন ইকুয়াল টু 3 বছর। সবৃদ্ধিমূল নির্ণয় করো। এখানে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায়, এটা মনে রাখবা। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূলকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল সি ইকুয়াল টু সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর, এই টোটালটার পুরো পাওয়ার হচ্ছে এন। দেখো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূলের সূত্র হচ্ছে এইটা। এখন আমরা মানগুলা বসাবো। দেখো পি এর মান হচ্ছে 2000, তাহলে আমরা লিখবো 2000 ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে মুনাফার হার হচ্ছে 4/100, আর এরপরে পাওয়ার হচ্ছে এন মানে হচ্ছে 3। এবার আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো সূত্র জানলে অঙ্কগুলা অনেক সহজ। এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটায় বলা আছে বার্ষিক শতকরা 6 টাকা হার। দেখো বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায়, দেখো এখানে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা বলা আছে 15,000 টাকার 3 বছরের সবৃদ্ধিমূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। দেখো এখানে সবৃদ্ধিমূলও নির্ণয় করতে বলছে, আবার চক্রবৃদ্ধি মুনাফাও নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে বলা আছে বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায়, এটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায়। তাহলে বার্ষিক শতকরা, দেখো বার্ষিক শতকরা বলা আছে, তার মানে এটা কি হচ্ছে মুনাফার হার।
তার মানে মুনাফার হার আর ইকুয়াল টু বলা আছে বার্ষিক শতকরা 6 টাকা আর চক্রবৃদ্ধি মুনাফায়, তার মানে কি দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু হবে 6%। এখানে কিন্তু পার্সেন্টেজ দিব আমরা। তো এই পার্সেন্টেজ আমরা কেন দিব, কারণ এখানে বার্ষিক শতকরা বলা আছে। পার্সেন্টেজ যদি আমরা তুলে দিলে 100 দ্বারা ভাগ হবে, তাহলে লিখবো 6/100। চক্রবৃদ্ধি মুনাফায় 15,000 টাকার, দেখো এখানে বলা আছে 15,000 টাকার। তাহলে কাকে প্রশ্ন করবা, মনকে। এই মন কত টাকার, এখানে কিন্তু 15,000 টাকার। তার মানে এটা হচ্ছে আসল বা মূলধন। আসল বা মূলধন P ইকুয়াল টু 15,000 টাকা 3 বছরের। দেখো এখানে 3 বছরের বলতে সময় দেয়া আছে, তার মানে সময় n ইকুয়াল টু 3 বছর। এখানে বলা আছে সবৃদ্ধি মূল। দেখো সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। এটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায়, এটা কিন্তু সরল মুনাফায় না। তাহলে চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধি মূল নির্ণয় করব। তাহলে সবৃদ্ধি মূল নির্ণয়ের সূত্র C ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R, এরপরে পাওয়ার হচ্ছে n। তাহলে আমার এই মানগুলা বসাই দিলেই আমরা সবৃদ্ধি মূল পাবো। এরপরে বলা আছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। দেখো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু সূত্র C মাইনাস P, তার মানে আমরা চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু C মাইনাস P। এবার C সমান বসাবো, এরপরে P সমান বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে যা হবে তাই হচ্ছে অ্যান্সার। দেখো খুবই সহজ অঙ্ক। তথ্য দেওয়া আছে হচ্ছে মুনাফার হার, এরপরে দেওয়া আছে হচ্ছে আসল P, এরপরে দেওয়া আছে সময় n, এরপরে বলা আছে সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফার নির্ণয় করো। তাহলে সবৃদ্ধি মূলের সূত্র C ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R হোল টু দি পাওয়ার n, আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র C মাইনাস P। মানগুলা বসিয়ে ক্যালকুলেশন করো, তাহলেই অ্যান্সার চলে আসবে। আমরা এখন এই অঙ্কটা দেখব, সেটা হলো 5% হার মুনাফায় 8,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। দেখো বলা আছে 5% হার মুনাফায়, তার মানে মুনাফার হার আর ইকুয়াল টু 5%। দেখো এখানে কিন্তু বলা আছে 5% হার মুনাফায়, এটা হচ্ছে মুনাফার হার। বলা আছে 5% হার মুনাফায়, মানে মুনাফার হার আর ইকুয়াল টু 5%। আমরা যদি পার্সেন্টেজ তুলে দিই তাহলে 100 দ্বারা ভাগ হবে, তার মানে 5/100 হবে। এবার বলা আছে 8,000 টাকা, তাহলে কত টাকা, কাকে প্রশ্ন করবো, মনকে। এই মন কত টাকা, তাহলে 8,000 টাকা। 8,000 টাকা এটা হচ্ছে আসল বা মূলধন, P ইকুয়াল টু 8,000 টাকা। এরপরে বলা আছে 3 বছরের, তার মানে সময় দেয়া আছে, সময় n ইকুয়াল টু 3 বছর। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে আগে সরল মুনাফা বের করবা। দেখো আমরা সরল মুনাফার ক্ষেত্রে জানি I ইকুয়াল টু P আর N, তাহলে আমরা সরল মুনাফা বের করবো I ইকুয়াল টু P আর N। মানগুলা বসাবো, বসানোর ফলে একটা কিছু পাবো। এরপরে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য আগে বের করব সবৃদ্ধি মূল, মানে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল বের করতে হবে, কারণ আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র জানি C মাইনাস P। আগে আমরা C বের করে নিব, আমরা C বের করে নেব, মানে C ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার n, মানে আমরা সবৃদ্ধি মূল বের করে নেব চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। এরপর আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে C মাইনাস P। এবার এই দুই মুনাফার আমরা পার্থক্য বের করব। এই চক্রবৃদ্ধি মুনাফা এবং এই সরল মুনাফার আমরা পার্থক্য বের করব। এই পার্থক্য বের করলেই অ্যান্সার চলে আসবে। দেখো এখানে বলা ছিল যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আগে সরল মুনাফা বের করবা, এরপরে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল বের করবা, এরপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করবা। এবার দুই মুনাফার মধ্যে পার্থক্য বের করবা, বের করলেই অ্যান্সার চলে আসবে। এর পরের অঙ্কটা দেখো বলা আছে 4% হার মুনাফায় কোনো টাকা। এখানে বলা আছে কোনো টাকার। দেখো এখানে কিন্তু বলে নাই যে কত টাকার, এখানে কোনো টাকার মানে ওই আসলটাই বের করতে হবে। কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত। এখানে কিন্তু মূলধন বা আসল বের করতে বলছে, তাহলে আমরা মূলধন সমান P ধরে নিব। আর দেখো এখানে বলা আছে 4% হার মুনাফায়, তার মানে মুনাফার হার আর ইকুয়াল টু হচ্ছে 4%। আমরা যদি পার্সেন্ট তুলে দিই তাহলে 100 দ্বারা ভাগ হবে, তার মানে মুনাফার হার আর দেওয়া আছে। এরপর বলা আছে 2 বছরের। দেখো এখানে 2 বছরের মানে সময় n ইকুয়াল টু বলা আছে 2 বছর। এরপরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা। দেখো এইখান থেকে আমরা প্রথমে সরল মুনাফা বের করব, এরপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য সবৃদ্ধি মূল বের করব, এরপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করব। এবার 2 মুনাফার পার্থক্য সমান লিখবো হচ্ছে আমরা 1 লিখবো, মানে চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা সমান 1 লিখবো। লিখে ক্যালকুলেশন করলেই আমার P এর মান
চলে আসবে। তার মানে আমরা বের করবো আগে সরল মুনাফা। সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। আমরা সরল মুনাফা বের করবো। এখানে পি সমানই কিন্তু বের করতে হবে। তার মানে পি ইন্টু আর, আর এর মান হচ্ছে 4/100 ইন্টু এন, এন মানে হচ্ছে 2। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে যদি 4 দিয়ে কাটি তাহলে হবে হচ্ছে 25 ইকুয়াল টু আমরা পাবো 2p/25। মানে আমরা সরল মুনাফা বের করলাম। দেখো সরল মুনাফা বের করার সময় এরকম পি আছে। এরপরে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করব, সি সমান বের করব। এরপরে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি সমান বের করব। বের করার পরে এবার আমরা লিখব প্রশ্ন মতে চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা ইকুয়াল টু আমরা 1 লিখবো। লিখে ক্যালকুলেশন করলেই আমার পি এর মান চলে আসবে। মূল কথা, তুমি সরল মুনাফা আগে বের করবে, তো এখানে কিন্তু পি থেকে যাবে। এরপরে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল বের করবে, এরপর চক্রবৃদ্ধি মুনাফা বের করবে। এবার দুই মুনাফার পার্থক্য ইকুয়াল টু 1 লিখবে, লিখে ক্যালকুলেশন করলেই মূলধন চলে আসবে। এখন আমরা এই অঙ্কটা দেখব। মুনাফার একই হারে, মানে একই হারে মুনাফায়, মানে মুনাফার হার একই। বলা আছে 300 টাকা 4 বছরের সরল মুনাফা ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে শতকরা মুনাফার হার নির্ণয় করে। এখানে কিন্তু মুনাফার হার নির্ণয় করতে হবে। দেখো দুইটা ক্ষেত্র বলা আছে। প্রথমে বলা আছে যে দুই ক্ষেত্রের মুনাফার হার একই। দেখো প্রথম ক্ষেত্রে মুনাফার হার যা, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হারও তাই। বলা আছে যে প্রথম ক্ষেত্রে মুনাফার হার যোগ দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার ইকুয়াল টু হচ্ছে 128 টাকা। কেন? দেখো বলছে যে 300 টাকা 4 বছরের সরল মুনাফা ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে, একত্রে মানে দুইটা যোগ করলে হচ্ছে 128 টাকা হলে শতকরা মুনাফার হার নির্ণয় করো। তার মানে প্রথম ক্ষেত্রের মুনাফা যোগ দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা ইকুয়াল টু 128 লিখবো। তাহলে প্রথম ক্ষেত্রের মুনাফা, এখানে দেখো আমার বলা আছে 300 টাকার, তার মানে দেখো আমরা প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা বের করব। তাহলে মুনাফা বের করার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা বের করব। তাহলে মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। এখানে দেখো পি মানে হচ্ছে আসল, আসল বলতে এখানে দেখো 300 টাকার, তার মানে আসল হচ্ছে 300 টাকা গুণ আর, আর মানে হচ্ছে মুনাফার হার। দুই ক্ষেত্রে কিন্তু মুনাফার হার একই, তার মানে এই আরই আমাকে বের করতে হবে। তাহলে আর হচ্ছে মুনাফার হার ইন্টু সময় এন। দেখো এখানে বলা আছে 4 বছরের, তার মানে সময় এন ইকুয়াল টু 4 বছর ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 1200 আর। এরপর আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমরা মুনাফা বের করব। দেখো দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে 400 টাকার 5 বছরের সরল মুনাফা। তাহলে সরল মুনাফা আই ইকুয়াল টু আমরা জানি পি আর এন। এবার দেখো এখানে পি, পি মানে হচ্ছে আসল, দ্বিতীয় ক্ষেত্রে আসল কত? 400 টাকার। তাহলে আসল হচ্ছে 400 টাকা ইন্টু আর, এবার ইন্টু এন, এন কত? দেখো এখানে বলা আছে 5 বছরের, তার মানে সময় এন ইকুয়াল টু 5 বছর ইকুয়াল টু আমরা পাবো 2000 ইন্টু আর। এখন দেখো বলা আছে প্রথম ক্ষেত্রের মুনাফা এবং দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা একত্রে 128 টাকা হবে। তাহলে প্রশ্ন মতে লিখবো 1200 আর যোগ 2000 আর ইকুয়াল টু 128। 1200 আর এবং 2000 আর যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা পাবো 3200 আর। তাহলে 3200 আর ইকুয়াল টু 128 বা আর ইকুয়াল টু আমরা পাবো 128 ভাগ হচ্ছে 3200। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এইখানে পাবো হচ্ছে 25 পাবো, মানে আমরা 128 দিয়ে যদি কাটাকাটি করি হরে 25 থাকবে, তার মানে আমরা পাবো 1/25। দেখো আর ইকুয়াল টু আমরা পেয়েছি 1/25। মনে রাখবা মুনাফার হার সবসময় পার্সেন্টেন্সে হয়, তাহলে আমরা এখানে পার্সেন্টেন্স নিয়ে আসার জন্য আমরা 100 দ্বারা গুণ করব। মনে রাখবা পার্সেন্টেন্স নিয়ে আসার জন্য 100 দ্বারা গুণ করতে হয়। এবার যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আসে হচ্ছে 4%। এটা হচ্ছে আমার অ্যান্সার। তার মানে মুনাফার হার আর ইকুয়াল টু 4%। বলা হয়েছিল যে শতকরা মুনাফার হার নির্ণয় করো, তাহলে মুনাফার হার আর ইকুয়াল টু 4%। দেখো আমরা পেয়েছিলাম কিন্তু 1/25, তো এইটাকে আমরা পার্সেন্টেন্সে নিয়ে আসার জন্য 100 দ্বারা গুণ করছি, কারণ মুনাফার হার সবসময় পার্সেন্টেন্সে হয়, তাই 100 দ্বারা গুণ করছি। কাটাকাটি করলে আসে 4%, তার মানে মুনাফার হার 4%, মানে শতকরা মুনাফার হার হচ্ছে কত? 4%। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে নির্ণয় মুনাফার হার 4%। দেখো এখানে কিন্তু অঙ্কটা খুবই সহজ। বলা আছে দুইটা ক্ষেত্র বলা আছে, প্রথম একটা ক্ষেত্র, দ্বিতীয় একটা ক্ষেত্র। বলা আছে দুই ক্ষেত্রে মুনাফার হার একই, মানে প্রথম ক্ষেত্রে মুনাফার হার যা, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হারও তাই।
মানে প্রথম ক্ষেত্রের মুনাফার হার আর দ্বিতীয় ক্ষেত্রের মুনাফার হার একই, মানে দুই ক্ষেত্রের মুনাফার হার সেম। এবং বলা আছে প্রথম ক্ষেত্রে সরল মুনাফা এবং দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা একত্রে 128 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে সরল মুনাফা বের করব, দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা বের করব। এবার প্রশ্নপত্রে দুই মুনাফা যোগ করলে 128 টাকা আসবে। এবার ক্যালকুলেশন করে আর সমান বের করো, বের করলে যা আসবে তার সাথে আমরা 100 গুণ করব, কারণ মুনাফার হার সবসময় পার্সেন্টেজ হয়। পার্সেন্টেজ নিয়ে আসতে হলে 100 দ্বারা গুণ করতে হয়, আর পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আসে হচ্ছে 4%। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা দেখব। বলা আছে দেখো কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফার হার কত? মানে এখানে মুনাফার হার নির্ণয় করতে হবে। তো এখানে দেখো প্রথম শর্তে বলা আছে যে কোনো আসলটা কিন্তু বলা নাই, বলে দিয়েছে কোনো একটা আসল 3 বছরে সরল মুনাফা সহ। এখানে দেখো এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, সরল মুনাফা সহ। সরল মুনাফা সহ বলতে স্ববৃদ্ধিমূল, মানে সরল মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধিমূল, মানে সরল মুনাফা সহ বলতে মুনাফা আসল। মুনাফা আসল মানে হচ্ছে স্ববৃদ্ধি মূল। তার মানে আমরা স্ববৃদ্ধি মূল এ ইকুয়াল টু জানি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর এন। সরল মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল এ সমান আমরা এই সূত্রটা জানি। তো এইখানে দেখো বলা আছে যে 3 বছরে সরল মুনাফা সহ 460 টাকা। সরল মুনাফা সহ বলতে মুনাফা আসল। বলা আছে কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ, মানে সরল মুনাফা সহ বলতে মুনাফা আসল 460 টাকা। তার মানে এই ক্ষেত্রে আমরা পাবো মুনাফা আসল হচ্ছে 460 টাকা। তার মানে মুনাফা সহ বলতে সরল মুনাফা সহ বলতে মুনাফা আসল হচ্ছে 460 টাকা। পি কিন্তু বলা নাই, আমরা পি রাখলাম। এবার 1 প্লাস এখানে দেখো আর এন, এখানে কিন্তু আমার আর সমান বের করতে হবে। এখানে দেখো 3 বছরে মানে সময় এন ইকুয়াল টু 3 বছর দেওয়া আছে, তার মানে 3 আর পাবো আমরা। এটাকে 1 নং সমীকরণ দিলাম। এবার দেখো দ্বিতীয় শর্ত, দেখো দ্বিতীয় শর্তে কি বলা আছে, দেখো বলা আছে 5 বছরে সরল মুনাফা সহ। সরল মুনাফা সহ বলতে মুনাফা আসল। মুনাফা আসল দেওয়া আছে 600 টাকা। মুনাফা আসল বলতে সরল মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধিমূল, মানে এ দেওয়া আছে। তার মানে এ দেওয়া আছে হচ্ছে 600 টাকা। তার মানে 600 টাকা এ ইকুয়াল টু দেখো এখানে পি আমার দেওয়া নাই, তার মানে পি ইন্টু 1 প্লাস আর এন। দেখো এখানে আর হচ্ছে আমার বের করতে হবে। আর এন মানে হচ্ছে দেখো এখানে এন বলতে 5 বছর, সময় 5 বছর দেওয়া আছে, তার মানে 5 আর হবে। তাহলে আমরা এটাকে 2 নং সমীকরণ দেব। এবার দেখো আমরা 2 নং সমীকরণকে যদি 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি, মানে 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ করি যদি, তার মানে এইটা ভাগ এইটা হবে ইকুয়াল টু এইটা ভাগ এইটা হবে। তার মানে পি আর পি কাটা যাবে, কেটে দিয়ে ক্যালকুলেশন করলেই তুমি আর এর মান পেয়ে যাবে। আর মানে কিন্তু মুনাফার হার। আর সমান যা আসবে তাকে কিন্তু 100 দ্বারা গুণ করবে, কারণ ওইটা পার্সেন্টেজে নিতে হবে। মুনাফার হার সবসময় পার্সেন্টেজে হয়। আর এর মান যা আসবে তার সাথে 100 গুণ করবে, গুণ করলে যেটা আসবে সেটা হবে পার্সেন্টেজে, সেটাই হবে হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো অ্যান্সার চলে আসবে। দেখো দুইটা শর্ত দেওয়া আছে, বলা আছে কোনো একটি আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা। তার মানে মুনাফা আসল দেওয়া আছে, তার মানে মুনাফা আসল আমরা সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল বা স্ববৃদ্ধি মূল এ সমান সূত্র জানি এইটা। এবার এ সমান হচ্ছে 460 টাকা ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এন সমান দেওয়া আছে হচ্ছে 3 বছর, তার মানে 3 আর এই আর এটাকে আমরা 1 নং দেব। এবার দ্বিতীয় ক্ষেত্রে 2 নং দেব। এবার 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলেই আমরা আর সমান পেয়ে যাব। তাহলে আমার অ্যান্সার চলে আসবে। আশা করি তোমাদের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কিত কোনো অঙ্কে আর সমস্যা হওয়ার কথা না, যদিও এই অঙ্কগুলো আমি সংক্ষেপে করে দিলাম এখন। আর আমি কিন্তু বিস্তারিত পর্বে ভাগ করে প্রতিটা অঙ্কই কিন্তু সমাধান করে দিয়েছি। যদি কারোর বুঝতে সমস্যা হয় ওই পর্বগুলো দেখলে তোমাদের অনেক ভালো হবে। এখন আমরা বাকি সূত্রগুলো দেখব। দেই বা প্রাপ্য বিষয়ক, কিউ ইকুয়াল টু জনপ্রতি দেই বা প্রাপ্য টাকার পরিমাণ, আর হচ্ছে এন ইকুয়াল টু লোকের সংখ্যা। তাহলে দেই বা প্রাপ্য টাকার পরিমাণ এ ইকুয়াল টু কিউ গুণ এন। এটা হচ্ছে একটা সূত্র। দেখো একেবারে সহজ, এটা আসলে সূত্র তুমি মুখে মুখেই পারবে সূত্রটা। সেটা হলো মনে করো যে 10 জন মিলে কোথাও যাবে,
তো এখন বলা হলো যে প্রতিজন হচ্ছে 10 টাকা করে চাঁদা দিবে, তাহলে মোট কত টাকা আসবে? তাহলে মোট কত টাকা আসবে, দেখো মোট টাকার পরিমাণ, দেখো প্রাপ্য টাকার পরিমাণ, মোট টাকার পরিমাণ কত হবে, সেটা হলো যে প্রতিজন হচ্ছে 10 টাকা করে দিবে। আর মানে প্রতিজন যদি 10 টাকা করে দেয়, আর টোটাল লোক হচ্ছে 10 জন, তার মানে 10 গুণ 10 সমান আসবে হচ্ছে 100 টাকা। 100 টাকা আসবে। এখন যদি মনে করো 5 জন থাকে, বললো যে 5 জন 10 টাকা করে চাঁদা দিবে, তাহলে মোট কত টাকা চাঁদা উঠবে? তাহলে দেখো যদি 5 জন থাকে, তার মানে লোকের সংখ্যা হচ্ছে 5, এখানে সূত্র কিউ ইন্টু এন, কিউ হচ্ছে কত টাকা করে দিবে, হচ্ছে বললাম যে 10 টাকা করে দিবে, আর লোকের সংখ্যা কত 5, তার মানে 10 গুণ 5, তাহলে হবে হচ্ছে তার মানে টোটাল টাকা হবে হচ্ছে 50 টাকা। দেখো এখানে যদি লোক ছিল হচ্ছে, দেখো এখানে লোক ছিল হচ্ছে 5 জন, আর টাকার প্রত্যেকে টাকা দিবে হচ্ছে 10 টাকা করে, তাহলে দেখো আমার কিউ মানে কিউ এর মান হচ্ছে দেখো প্রত্যেকে কত টাকা করে দিবে, প্রত্যেকে দিবে হচ্ছে 10 টাকা করে, আর এন মানে হচ্ছে লোকের সংখ্যা, তার মানে 10 গুণ 5 সমান 50 টাকা হবে, মোট পরিমাণ টাকার পরিমাণ হবে 50 টাকা। তো আমরা এই একটা অঙ্ক দেখবো। দেখো এখানে বলা আছে বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকায় একটি বাস ভাড়া করা হলো। সবাই আসলে বনভোজনে যেতে চায়, বনভোজনে অনেক মজা হয়, অনেক নাচানাচি হয়, বা অনেক বাসে যাওয়ার সময় অনেক মজা হয়। তো বলা আছে বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকায় একটি বাস ভাড়া করা হলো, এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু বলতে একজনকে একটা মাথা হিসাবে গণনা করা হয়, তাই বলা হয় মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? দেখো এখানে অঙ্কটা দেখো খুবই মজার অঙ্ক। বনভোজনে যাওয়ার জন্য মনে করো যে অনেক কয়জন আগ্রহ ছিল যে বনভোজনে যাবে, তো এর জন্য এখন 5700 টাকা একটা বাস ভাড়া করা হয়েছে। বাস ভাড়া হওয়ার পরে তো সবাই বাসায় চলে গেছে। যেদিন বনভোজনে যাবে সবাই যখন আসছে, তার মধ্যে 5 জন আসে নাই। 5 জন না আসার ফলে মাথা পিছু ভাড়া মানে প্রত্যেকের ভাড়া 3 টাকা করে বৃদ্ধি পেল। এখন বাসে কতজন যাত্রী গিয়েছিল? তাহলে দেখো অঙ্কটা খুবই সহজ। আমরা বলতে পারি যে বনভোজনে যাওয়ার জন্য আগ্রহী যাত্রী মোট যাত্রীর সংখ্যা হচ্ছে এক্স জন, মানে বনভোজনে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো, মোট যাত্রী হচ্ছে এক্স জন। তাহলে এক্ষেত্রে মাথাপিছু ভাড়া কত হবে? তাহলে মাথাপিছু ভাড়া কত হবে? দেখো টোটাল বাস ভাড়া করা হয়েছে 5700 টাকায়, তার মানে 5700 ভাগ হচ্ছে এক্স, তার মানে মাথাপিছু ভাড়া হবে এত টাকা। এরপরে দেখো 5 জন না আসায় বাসে গিয়েছিল কতজন? তাহলে 5 জন যাত্রী না আসায় বাসে যাত্রী গিয়েছিল হচ্ছে এক্স মাইনাস 5 জন। এক্ষেত্রে মাথাপিছু ভাড়া ইকুয়াল টু হবে হচ্ছে, দেখো বাস ভাড়া করা হয়েছে 5700 টাকায়, আর গেছে হচ্ছে মানে বাসে গিয়েছে হচ্ছে এক্স মাইনাস 5 জন, তার মানে এক্স মাইনাস 5 দ্বারা ভাগ হবে এত টাকা। দেখো এখানে বলা ছিল যে বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকায় একটি বাস ভাড়া করা হলো। তাহলে আমরা ধরে নিয়েছি যে বনভোজনে যাওয়ার জন্য আগ্রহী যাত্রীর সংখ্যা হচ্ছে এক্স জন। তাহলে বনভোজনে যাওয়ার জন্য মাথা পিছু ভাড়া কত হবে? তাহলে দেখো 5700 টাকায় বাসটা ভাড়া করা হয়েছে, তার মানে 5700 ভাগ এক্স টাকা। তাহলে দেখো আমার হচ্ছে এই এত টাকা লাগার কথা, কিন্তু যেদিন বনভোজন সেদিন কিন্তু 5 জন যাত্রী যায় নাই, তার মানে 5 জন যাত্রী অনুপস্থিত থাকায় বাসে গিয়েছিল কতজন? এক্স মাইনাস 5 জন। এক্ষেত্রে মাথাপিছু ভাড়া কত হবে? 5700 ভাগ হচ্ছে এক্স মাইনাস 5। এই ক্ষেত্রে কিন্তু দেখো ভাড়া কিন্তু বৃদ্ধি পাবে, আর এই ক্ষেত্রে কিন্তু ভাড়া কম হবে, কারণ এখানে কিন্তু যাত্রী সংখ্যা ছিল এক্স, আর এখানে কিন্তু যাত্রী সংখ্যা কমে গেছে। যেহেতু কমে গেছে তাই এই ক্ষেত্রে ভাড়া কিন্তু বৃদ্ধি পাবে। তার মানে এই বৃদ্ধিটা কত টাকা বলা আছে? 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল, তার মানে মাথা পিছু ভাড়া কিন্তু 3 টাকা বৃদ্ধি পেয়েছে। তার মানে হবে হচ্ছে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু হবে হচ্ছে 3, তার মানে এই টাকা বিয়োগ এই টাকা ইকুয়াল টু 3 টাকা হবে, কারণ বৃদ্ধি পেয়েছে কত? তার মানে বৃদ্ধি পেয়েছে হবে এই টাকা বিয়োগ এই টাকা ইকুয়াল টু 3। এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 100,
তার মানে আগ্রহী যাত্রী সংখ্যা ছিল হচ্ছে 100 জন, আর বাসে গিয়েছিল কতজন? তাহলে দেখো বাসে গিয়েছিল কিন্তু x-5 মানে 100-5 মানে 95 জন গিয়েছিল। তার মানে অ্যান্সার হবে কিন্তু 95 জন, মানে বাসে কতজন যাত্রী গিয়েছিল সেটাই কিন্তু বের করতে বলা হয়েছিল। তাহলে বাসে যাত্রী গিয়েছিল হচ্ছে 95 জন। দেখো মাথা পিছু ভাড়া কিন্তু এই যে এটা কিন্তু এই সূত্র থেকেই আসে। তো এখানে দেখো যদি আমরা জনপ্রতি দেই বা প্রাপ্ত টাকার পরিমাণ, তার মানে এটা হচ্ছে কিউ, তার মানে আমরা কিউ ইকুয়াল টু পাবো হচ্ছে দেখো এ ভাগ এন পাবো। এ বলতে হচ্ছে টোটাল টাকার পরিমাণ, টোটাল বাস ভাড়া করা হয়েছিল 5700 টাকায়, আর এন হচ্ছে জন। তো এখানে কিন্তু জন ছিল হচ্ছে এক্স জন, তাই 5700 ভাগ এক্স হয়েছে। তো আশা করি অঙ্কটা তোমরা পারবে। এখন আমরা এই সূত্রটা দেখব, সময় ও দূরত্ব বিষয়ক, সময় এবং দূরত্ব সম্পর্কিত এই সূত্রটা। সেটা হলো ভি ইকুয়াল টু প্রতি ঘন্টায় গতিবেগ, আর টি ইকুয়াল টু মোট সময়, আর ডি ইকুয়াল টু মোট দূরত্ব হলে ডি ইকুয়াল টু ভি টি, মানে মোট দূরত্ব ইকুয়াল টু হচ্ছে প্রতি ঘন্টায় গতিবেগ গুণ হচ্ছে মোট সময়, মানে ডি ইকুয়াল টু ভিটি। যদিও অনেকেই এই ডি এর স্থলে এস পড়ো, এস ইকুয়াল টু ভিটি, মানে ডি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা মোট দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা মোট দূরত্ব। ডি ইকুয়াল টু অনেকেই এস বলো, ডি বললে হবে, এস বললে হবে। ডি ইকুয়াল টু ভি ইন্টু টি, ভি হচ্ছে প্রতি ঘন্টায় গতিবেগ, আর টি হচ্ছে মোট সময়। তো এই সূত্রের এখানে একটা অঙ্ক আছে, দেখো এখানে এই সূত্রের কয়েকটা অঙ্ক আছে, আমি সব কয়টা অঙ্ক করে দিয়েছি। তো এই অঙ্কটা আমি এখন তোমাদের সামনে সমাধান করে দিতে চাই। দেখো একজন মাঝি স্রোতের প্রতিকূলে, স্রোতের অনুকূল প্রতিকূল এটা কি আসলে? দেখো ওই যখন মানে নদীতে দেখবা যে এই মানে পানি চলে যাচ্ছে এইভাবে, এটা হচ্ছে দেখো এইভাবে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ওই দিকেই যদি নৌকা যায় সেটা হচ্ছে স্রোতের অনুকূল, আর স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকের থেকে যদি নৌকাটা আসে সেটা হলো স্রোতের প্রতিকূল। বলা আছে স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। এবার বলা আছে স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে, স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ কত? তাহলে আমরা মনে করে নিব যে, মনে করি নৌকার বেগ ঘন্টায় ইউ কিলোমিটার ও স্রোতের বেগ ঘন্টায় ভি কিলোমিটার। দেখো নৌকার বেগ ঘন্টায় হচ্ছে ইউ কিলোমিটার আর স্রোতের বেগ ঘন্টায় ভি কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে ঘন্টায় যাবে কত? দেখো স্রোতের অনুকূল যদি হয় তার মানে এখানে নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ হবে যদি স্রোতের অনুকূলে যায়। আর এই ক্ষেত্রে মনে রাখবা যে নৌকার বেগটা বড় হবে এবং স্রোতের বেগটা ছোট হবে। নৌকার বেগ যদি মানে কম হয় আর স্রোতের বেগ যদি বেশি হয় তাহলে তো নৌকাকে স্রোত একেবারে নিয়ে চলে যাবে, মানে তাহলে তো আসতেই পারবে না। সুতরাং সবসময় মনে রাখবা নৌকার বেগ বেশি হবে আর স্রোতের বেগ কম হবে। স্রোতের অনুকূলে ঘন্টায় যায় ইউ প্লাস ভি। দেখো স্রোতের যখন অনুকূলে যাবে তখন নৌকার বেগ এবং স্রোতের বেগ দুইটা যোগ হবে, আর স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় ইউ মাইনাস ভি, মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করলেই কিন্তু নৌকাটা কিন্তু যেতে পারবে। তার মানে আমরা ধরে নিয়েছি যে, মনে করি নৌকার বেগ ঘন্টায় ইউ কিলোমিটার আর স্রোতের বেগ ঘন্টায় হচ্ছে ভি কিলোমিটার, আর স্রোতের অনুকূলে যায় ঘন্টায় হচ্ছে ইউ প্লাস ভি, আর স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় হচ্ছে ইউ মাইনাস ভি। এখন দেখো আমরা এবার এখানে যে শর্ত দেওয়া আছে, তো প্রথম শর্তে কি দেওয়া আছে সেটা দেখবো। বলা আছে স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। দেখো আমার এখানে কিন্তু অতিক্রান্ত দূরত্ব ডি ইকুয়াল টু বেগ গুণ সময়। তাহলে দেখো আমার এখানে কিন্তু বলা আছে স্রোতের প্রতিকূলে পি ঘন্টায়, মানে সময় দেওয়া আছে পি ঘন্টা, আর ডি কিলোমিটার মানে দূরত্ব দেওয়া আছে ডি কিলোমিটার। তাহলে আমার প্রথম শর্ত মতে দেখো দূরত্ব হচ্ছে ডি দেওয়া আছে, তার মানে দূরত্ব ডি, তার মানে ডি ইকুয়াল টু দেখো হবে হচ্ছে ভি, ভি মানে হচ্ছে বেগ, বেগটা হবে কিন্তু এখানে প্রতি ঘন্টায় গতিবেগ, এখানে কিন্তু স্রোতের প্রতিকূলে, তাহলে স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় হচ্ছে প্রতিকূলের ক্ষেত্রে ইউ মাইনাস ভি। তাহলে লিখবো ইউ মাইনাস ভি ইন্টু হচ্ছে সময়। দেখো এখানে বলা আছে পি ঘন্টায়, তার মানে এর সাথে পি গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি বা এই ক্ষেত্রে এইটার এই পক্ষে নিব, এইটার ওই পক্ষে নিব, তার মানে ইউ মাইনাস ভি ইন্টু পি ইকুয়াল টু ডি লিখবো। অতএব আমরা ইউ মাইনাস ভি ইকুয়াল টু পাবো ডি ভাগ পি।
পি গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। তাহলে এইটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এরপরে দেখো বলা আছে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে ওই পথ মানে হচ্ছে ডি কিলোমিটার, মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা ডি সমান জানি হচ্ছে বেগ গুণ সময়। বেগ বলতে প্রতি ঘন্টায় গতিবেগ। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে, তার মানে স্রোতের অনুকূলে বেগ ঘন্টায় হচ্ছে ইউ প্লাস ভি, তার মানে বেগ হবে ইউ প্লাস ভি ইন্টু দেখো সময় হচ্ছে টি। এখানে সময় বলা আছে কিউ ঘন্টা সময় লাগে, তার মানে কিউ হবে, এবার এইটার এই পক্ষে নেব, এইটার ওই পক্ষে নেব। তাহলে আমরা লিখতে পারি বা ইউ প্লাস ভি ইন্টু কিউ ইকুয়াল টু আমরা ডি লিখব। তাহলে অতএব পাই ইউ প্লাস ভি ইকুয়াল টু আমরা পাবো ডি ভাগ কিউ। এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। দেখো দুইটা শর্ত দেওয়া ছিল, সেখান থেকে আমরা 1 নং সমীকরণ পেয়েছি প্রথম শর্ত থেকে, আর দ্বিতীয় শর্ত থেকে আমরা 2 নং সমীকরণ পেয়েছি। এখন আমরা যদি 1 ও 2 নং সমীকরণ যদি যোগ করি, দেখো 1 নং এবং 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি, যোগ করলে কিন্তু আমরা ইউ সমান পাবো। ইউ মানে হচ্ছে নৌকার বেগ ঘন্টায়, তার মানে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার সেটা কিন্তু আমরা পাবো। এরপরে আমরা যদি 2 নং হতে 1 নং যদি বিয়োগ করি, দেখো 2 নং হতে 1 নং যদি সমীকরণ বিয়োগ করি, মানে এই 2 নং সমীকরণ থেকে যদি 1 নং সমীকরণ আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমরা ভি সমান পাবো। তার মানে ভি ইকুয়াল টু হবে কিন্তু স্রোতের বেগ ঘন্টায় হবে, সেটা হবে হচ্ছে অ্যান্সার। এখানে আমার ইউ এবং ভি সমান বের করতে হবে, তার মানে আমার ইউ আর ভি সমান আমরা পেয়ে গেলে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা এই সূত্রটা দেখব, সেটা হচ্ছে শতকরা অংশ বিষয়ক। বি ইকুয়াল টু মোট রাশি, মানে বি ইকুয়াল টু যদি মোট রাশি আমরা ধরি, আর ইকুয়াল টু শতকরা হার। তো শতকরা হার এখানে আমরা দেখো এস বাই 100 লিখতে পারি। এবার দেখো এখানে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে পার্সেন্টেজ আসবে, তার মানে 100 আর 100 কাটা, তার মানে হবে হচ্ছে এস পার্সেন্ট। পি ইকুয়াল টু শতকরা অংশ, শতকরা অংশটা কি হবে, সেটা হলো মোট রাশির এস পার্সেন্ট, মানে বি এর এস পার্সেন্ট। তাহলে আমরা সূত্র পাবো হচ্ছে পি ইকুয়াল টু বি আর। এই সূত্রের একটাই অঙ্ক আছে যদিও তোমাদের এই পাঠ্য বইতে, যদিও ওই অঙ্কটা এই সূত্র দিয়ে আরও সহজভাবে করা যায়, আমি সেইভাবে করিয়েছি। তো সেজন্য আর ওই অঙ্কটা করালাম না, তোমরা ওই পর্বটা দেখে নেবা, দেখে নিলেই এই সূত্র সম্পর্কে বিস্তারিত ক্লিয়ার হবা। এরপরে দেখো লাভ ক্ষতি বিষয়ক। সি ইকুয়াল টু যদি ক্রয় মূল্য হয় আর ইকুয়াল টু লাভ বা ক্ষতির শতকরা হার হয়, তাহলে বিক্রয় মূল্য এস ইকুয়াল টু আমরা সূত্র পাবো হচ্ছে সি প্লাস মাইনাস সিআর। এখানে দেখো লাভের ক্ষেত্রে এস ইকুয়াল টু হবে সি, মানে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যর আর পার্সেন্ট, মানে সি প্লাস সিআর। আর ক্ষতির ক্ষেত্রে কি হবে, ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য এস ইকুয়াল টু হবে হচ্ছে দেখো ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্যর আর পার্সেন্ট, মানে হবে হচ্ছে সিআর। তো এই সূত্রগুলা তোমার অঙ্ক করার সময় আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি, দেখবা যখন অঙ্ক করিয়েছি। আর নল ও চৌবাচ্চা বিষয়ক আরেকটা সূত্র আছে, ওই সূত্রটা আমি বিস্তারিত অঙ্ক করার সময় ব্যাখ্যা করেছি। তো ওই পর্বগুলা দেখবা। আমি তোমাদের এই অনুশীলনীকে টোটাল 21টা পর্বে ভাগ করেছি। 21টা পর্বে ভাগ করে পাঠ্য বইয়ের সবগুলো অঙ্ক, উদাহরণের সবগুলো অঙ্ক, তারপরে কাজ হিসাবে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই সমাধান করে দিয়েছি। আর এই সূত্রের অঙ্কগুলো আমি সম্পূর্ণ সমাধান করে দিয়েছি, তখন কিন্তু সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আশা করি যে সেই পর্বগুলো দেখলে দেখবা যে অনেক সহজ মনে হবে। কারা আছে যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তারা অবশ্যই মন্তব্য করবা, আর যদি ভালো লাগে তাহলে মন্তব্য করবা, আর যদি খারাপ লাগে সেক্ষেত্রেও মন্তব্য করবা। তবে তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে ভিডিওটা দেখো তাহলে তোমার অনেক বিষয় সম্পর্কে ভালো তোমার দক্ষতা হবে এবং অনেক বেসিকই তোমার ক্লিয়ার হবে আশা করি। এই অনুশীলনীকে যে আমি 21টা পর্বে ভাগ করেছি, 21টা পর্বের লিঙ্কই এই ভিডিওর নিচে দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা প্রত্যেকটা অঙ্ক দেখে নিতে পারো। আর এই সূত্রগুলা মূলত আমি যখন অঙ্ক করিয়েছি তখন আরও বিস্তারিত ব্যাখ্যা করেছি। তো তোমরা অঙ্কগুলার দেখবা, দেখলে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।